Assalamu alaikum. Good evening to everyone. আমার মনে হয় আপনারা সবাই ভালোই আছেন। সো আজকে আমরা আমাদের নিওপ্লাসিয়ার সেকেন্ড লেকচারটা কন্টিনিউ করব। প্রথম লেকচারে আমরা বেসিক কিছু নিওপ্লাসিয়া টার্মিনোলজি পড়েছিলাম। সো আজকে আমাদের টপিকস হচ্ছে এপিডেমিওলজি। আপনারা জানেন যে হোয়াট ইজ এপিডেমিওলজি, আই থিংক ইউ নো বেটার দ্যান মি। সো এপিডেমিওলজি হয়তো এটা আপনাদের পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না, কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনারা ডাক্তার হবেন, এপিডেমিওলজির কিছু কমন ফ্যাক্ট ক্যান্সার বা নিওপ্লাসিয়া সম্পর্কে এটা আপনাদের জানতেই হবে। আমরা আজকে মলিকুলার বেসিস নিয়ে কিছু আলোচনা করব, যদিও এই জিনিসটা কনসেপ্ট অনেক কঠিন। আমি জাস্ট আপনাদেরকে গ্রস কয়েকটা কথা বলবো যাতে ক্যান্সার কিভাবে হয় এই বেসিক প্যাথোজেনেসিসটা আপনাদের মাথায় থাকে। এবং ক্যান্সারের যে কার্সিনোজেনেসিস, আমরা ক্যান্সারের হলমার্ক নিয়ে আলোচনা করব। একটা ক্যান্সার সেলের কিছু বেসিক প্রপার্টি আছে, পার্টিকুলারলি ইনভেশন এন্ড মেটাস্টাসিস, এগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এগুলো নিয়ে আপনাদের পরীক্ষা এক্সামে অনেক রিটেনেও প্রশ্ন আসে, ভাইভাতেও আপনাদেরকে প্রশ্ন ধরা হয়। সো আমার মনে হয় আপনাদের খুব বেশি খারাপ লাগবে না এই লেকচারটা। লেটস স্টার্ট। সো এপিডেমিওলজি এটা বলতে গেলে আপনাদের প্রথমে যেটা আসে, জাস্ট লুক এট দ্য ডাটা। So this is 2018 data, and it was estimated that there were over 9.5 million deaths caused by cancer worldwide. এটা থেকে আপনারা আন্দাজ করতে পারেন যে ক্যান্সার এটার মর্টালিটি কত বেশি। এটা 2018 ডাটা, এটা আপনাদের নতুন যে রবিনস প্যাথোলজি 10th এডিশন কিছুদিন আগে এসেছে, সেটার মধ্যে এই ডাটাগুলো দেওয়া হয়েছে। এবং আমাদের এখন এবং আমরা ধারণা করতেছি 2030 সালের মধ্যে নিউ ক্যান্সার কেস may increase up to 21.4 million and death is 13.2 million হয়ে যাবে, এটা আমরা ধারণা করতেছি। So just look at the data. 2018 there is 9.5 million deaths caused by cancer, that is 95 lakhs. এখানে ক্যান্সারের ডিটেইলস এপিডেমিওলজি দেওয়া আছে এবং এই ডাটাটা হচ্ছে ইউএস এর ডাটা। এটা আমাদের দেশের ডাটা না। আমাদের দেশের ডাটা আমি একটু পরের স্লাইডে দেখাবো। তো আপনারা যদি খেয়াল করেন যে মেন এবং ওমেনে ক্যান্সারের মাঝখানে কিছুটা ডিফারেন্স আছে। ইন ইউএসএ মোস্ট কমন ক্যান্সার ইন মেন হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। আমরা আজকে এপিডেমিওলজিতে একটু পরেই পড়বো যে prostate cancer, this is particularly associated with obesity and fatty diet intake. এজন্যই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রোস্টেট ক্যান্সারের ইনসিডেন্স এত বেশি। আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সার অত বেশি কমন নয়। এছাড়া সেকেন্ড কমন যদি আপনারা তাকান দেখতে পাবেন লাং অ্যান্ড ব্রঙ্কাস, এবং আমরা একটু পরে বলবো মোর দেন 90% লাং ক্যান্সারস আর রিলেটেড উইথ স্মোকিং। যদি থার্ড কমন ক্যান্সার in men আপনারা দেখেন, this is colorectal cancer. Again this colorectal cancer also associated with obesity and increased fatty diet. আমাদের দেশেও এখন কোলন এবং রেকটাল ক্যান্সারের ইনসিডেন্স বাড়তেছে, কারণ কোলন ক্যান্সারের সাথে ডায়েটারি হ্যাবিটের একটা রিলেশন আছে। আপনি যদি বেশি ফাস্ট ফুড বা ফ্যাটি ফুড খান এবং ডায়েটারি ফাইবার আপনি কম ইনটেক করেন, দিস মে লিডস টু কোলন ক্যান্সার। এজন্যই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোলন ক্যান্সার এত কমন। এবং আমাদের দেশেও এখন আরবানাইজেশনের কারণে মানুষের ডায়েটারি হ্যাবিট চেঞ্জ হচ্ছে এবং কোলন ক্যান্সারের ইনসিডেন্স দিন দিন বাড়তেছে। So look at the common cancer in female. So most common female cancer is breast cancer. হয়তো সবচেয়ে কমন, কিন্তু আসলে নাম্বারের হিসাব যদি আমরা ধরি, ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা এখন তুলনামূলকভাবে আগের চেয়ে ধীরে ধীরে কমতেছে। এবং এটার প্রধান কারণ হলো ব্রেস্ট ক্যান্সারের আমরা একটা স্ক্রিনিং টেস্ট করি যেটাকে আমরা বলি ম্যামোগ্রাম।
এই ম্যামোগ্রাম করে আমরা আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করতে পারতেছি। এই জন্য তুলনামূলকভাবে ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স এখন যে খুব বেশি বাড়তেছে তা না, বরং এটা একটা স্টেবল লেভেলে আছে। And again, second most common cancer also in case of female is bronchogenic carcinoma, that is the cancer of lung and bronchus. And third most common cause is colon and rectal cancer. So আপনারা দেখতেছেন যে melanoma of skin, this is very common in western world, যাদের white skin তাদের ক্ষেত্রে এই ক্যান্সারটা কমন, but this is not common in our country. এটা আগেরটা আমি দেখালাম ক্যান্সারের ইনসিডেন্স, এখন দেখাচ্ছি ক্যান্সার ডেথ। সো মেন এবং ওমেন দুই ক্ষেত্রেই ইউএস এর ডাটা অনুযায়ী সবচেয়ে বেশি ক্যান্সার ডেথ হচ্ছে ডিউ টু ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, both in case of male and female. এটুকু আপনাদের মাথায় রাখলেই হবে। Now look at the Bangladeshi data. So this is very interesting. আপনারা হয়তো অনেকেই এই জিনিসটা খেয়াল করেন নাই যে বাংলাদেশে সবচেয়ে কমন ক্যান্সার, হয়তো আপনারা অবাক হবেন, ইজ ইসোফেজিয়াল ক্যান্সার। আমরা খুব কমনলি পাই, এন্ডোস্কোপিক বায়োপসি আমাদের কাছে আসে এবং ইসোফেগাসে অ্যাডেনোকার্সিনোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা দুটোই হতে পারে, এবং দিস ইজ ভেরি কমন। এবং আমাদের দেশে সবচেয়ে কমন ক্যান্সার হলো অ্যাকর্ডিং টু দিস ডাটা, গ্লোবোকন ডাটা, ইজ ইসোফেজিয়াল ক্যান্সার, followed by oropharyngeal cancer. আপনারা জানেন যে আমাদের দেশের মানুষদের অনেকে স্মোকিং করে এবং অনেকে আবার জর্দা, গুল, বিভিন্ন স্মোকড প্রোডাক্ট তারা চাবায়, মুখের ভিতরে রেখে দেয়। এগুলোর কারণে oropharyngeal cancer, this is also common in our country as well as India, Pakistan, in the South Asian countries. So esophageal cancer is most common cancer in our country, followed by oropharyngeal cancer. এরপরে ব্রেস্ট ক্যান্সার আছে, লাং ক্যান্সার আছে, আমাদের দেশে এগুলোও কমন। ইউটেরাইন ক্যান্সার, দ্যাট ইজ দ্য সার্ভাইকাল ক্যান্সার, দিস ইজ অলসো এ কমন ক্যান্সার ইন আওয়ার কান্ট্রি। কিন্তু আপনারা যদি ডাটা দেখেন, 50 বছর আগে আমাদের দেশে হয়তো প্রধান ক্যান্সারই ছিল কার্সিনোমা সার্ভিক্স, কিন্তু এখন কার্সিনোমা সার্ভিক্স সবচেয়ে কমন ক্যান্সার এখন আর নাই। এর প্রধান কারণ হলো আমরা এখন সার্ভাইকাল ক্যান্সারকে স্ক্রিন করতে পারি এবং এটাকে আমরা বলি প্যাপ স্মিয়ারের মাধ্যমে সার্ভাইকাল ক্যান্সারকে আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ why the incidence of carcinoma cervix is gradually decreasing. So আমরা এখন ক্যান্সারের, আপনারা জানেন ক্যান্সার দিস ইজ এ জেনেটিক ডিজিজ, অ্যাক্চুয়ালি জেনেটিক না, আমরা এটাকে বলি মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। দেয়ার ইজ সাম জেনেটিক predisposition along with exposure of some environmental carcinogen. এই দুটো মিলে মাল্টিফ্যাক্টোরিয়াল ভাবে ক্যান্সার শুরু হয়। আমরা আরো ডিটেইলস একটু পরে বলবো। So environmental factor very important, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ environmental factor আপনাদেরকে আমি দেখাচ্ছি। So most common environmental factor is infectious agent. So about 15% of all cancers worldwide they are caused by some sort of infection. যেমন আপনাদের একটু আগেই বললাম cervical cancer, so most common risk factor of cervical cancer is an infection. This is a virus, এটা হলো human papilloma virus. একইভাবে আমাদের স্টোমাকে কিছু ক্যান্সার হয়, they are related with a bacteria, এটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এবং হেলিকোব্যাক্টার পাইলোরি যে শুধু পেপটিক আলসার ডিজিজ করে তাই নয়, ইট অলসো অ্যাসোসিয়েটেড উইথ সাম গ্যাস্ট্রিক ক্যান্সারস। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা যদি শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সার করে তাই নয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অলসো অ্যাসোসিয়েটেড উইথ সাম হেড নেক ক্যান্সার, particularly oropharyngeal cancer. So oncogenic microbes, এটা আপনাদের রিটেন পরীক্ষায় আসে, খুবই কমন প্রশ্ন, প্রায় প্রতি বছরই আসে। oncogenic microorganism বা oncogenic microbes কোন কোন অর্গানিজম কি ক্যান্সার করে, this is very very important for your written exam as well as your structured oral examination. So second common environmental factor, this is smoking. So you know স্মোকিং খুবই কমন আমাদের দেশে। স্মোকিং তো আছে, এর সাথে যে টোবাকো বিভিন্ন প্রোডাক্ট যেমন স্ম্যাশ টোবাকো, এটাকে বলি বাংলায় বলি আমরা গুল অথবা জর্দা, এগুলো আমাদের দেশের মানুষ, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ, তারা খুবই হ্যাবিচুয়েটেড এবং এগুলো they are potential carcinogen and they are causing upper aero digestive tract cancer, particularly oral cancer.
এই জন্যই আমাদের দেশে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার এখন কিন্তু খুবই কমন। সো সিগারেট স্মোকিং কন্টেইনস মোর দেন 60 কার্সিনোজেন। এর মধ্যে কিছু পলিসাইক্লিক হাইড্রোকার্বন আছে, সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কার্সিনোজেন। and smoking is related with cancer of mouth, pharynx, larynx, esophagus, pancreas, gallbladder, and about 90% of lung cancer. সো স্মোকিং এর সাথে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে স্মোকিং, যে প্যাসিভ স্মোকিং, এটাও কিন্তু ক্যান্সার করতে পারে। মানে যিনি করতেছেন না কিন্তু স্মোকিং এর ধোঁয়া যার নাকে দিয়ে ঢুকতেছে, তারও ক্যান্সার হতে পারে। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্মোকিং এর রিলেটেড একটা জিনিস তারা আবিষ্কার করেছে, এটাকে বলে ই স্মোকিং, ইলেকট্রনিক স্মোকিং। এটাকে অনেক জায়গায় বলে ভেপিং। সো এটা আপনারা দেখে নেবেন। সো ভেপিং, এটা এখন দেখা যাচ্ছে যে ভেপিং এর কারণে তারা বলতেছে এটা নাকি ক্যান্সার করে না। আপনারা যদি ডিটেইলস জানতে চান আপনারা রবিনস প্যাথোলজি পড়ে নিতে পারেন। So this is another important environmental factor. This is alcohol. So alcohol increases the risk of oropharyngeal carcinoma, laryngeal carcinoma, esophageal carcinoma, and most importantly hepatocellular carcinoma. আপনারা সবাই জানেন অ্যালকোহল, chronic alcoholism leads to alcoholic cirrhosis, and ultimately alcoholic cirrhosis ultimately leads to hepatocellular carcinoma, যেটাকে আমরা হেপাটোমাও বলে থাকি। যারা স্মোকিং করেন এবং অ্যালকোহলও করেন তাদের রিস্ক অফ ক্যান্সার কিন্তু মাল্টিপ্লিকেশন হয়ে যায়, সিনার্জিস্টিক্যালি এটা ইনক্রিজড হয়ে যায়। সো লুক এট দিস ফ্যাটি ডায়েট। আমি কয়েকটা কথা বলে ফেলেছি। ফ্যাটি ডায়েট ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোলোরেক্টাল কার্সিনোমা, and that's why colorectal carcinoma is a very common carcinoma in Western world, particularly northern part of America, Western Europe, and Australia. এবং এই একই ফ্যাটি ডায়েট অলসো অ্যাসোসিয়েটেড উইথ প্রোস্টেট অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। আপনারা যদি দেখেন উন্নত বিশ্বের দিকে যদি তাকায় দেখেন, উত্তর আমেরিকা, কানাডা, ওয়েস্টার্ন ইউরোপের যে দেশগুলো আছে এবং অস্ট্রেলিয়া, সেখানে কিন্তু কমন ক্যান্সার হচ্ছে তিনটা ক্যান্সার, because these cancers are associated with fatty diet. Again, obesity. This is also obesity হচ্ছে একটা fatty diet, তো একটা risk factory. Obesity, this is another risk factor for cancer. Reproductive history, this is interesting. Estrogen exposure, আপনারা মনে করেন একটা মহিলার তার আর্লি মেনার্কি হয়ে গেল বা লেট মেনোপজ হলো, এর মানে হচ্ছে সে একটা লম্বা সময় ধরে এস্ট্রোজেনের এক্সপোজার তার হলো। এই ধরনের রোগীদের কিন্তু আমরা দেখতেছি ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বেশি, তাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ইনসিডেন্স বেশি। সো রিপ্রোডাক্টিভ হিস্ট্রি মানে আমরা আসলে বোঝাচ্ছি স্টিমুলেশন, এক্সপোজার অফ এস্ট্রোজেন, সেটাকে আমরা রিপ্রোডাক্টিভ হিস্ট্রি হিসেবে বোঝাচ্ছি। এবং যাদের এস্ট্রোজেন এক্সপোজার বেশি হবে এবং যারা যদি এখানে এস্ট্রোজেন কন্টেইনিং পিলও যদি কেউ খায়, সেক্ষেত্রে তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কিন্তু বেড়ে যায়। সো আরো কিছু এনভায়রনমেন্টাল কার্সিনোজেন আছে। সো আলট্রাভায়োলেট রে, আমরা একটু পরে রেডিয়েশন কার্সিনোজেনেসিস পড়বো, সেখানে আমরা দেখবো আলট্রাভায়োলেট রে দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্কিন ক্যান্সার, এবং দিস স্কিন ক্যান্সার ইজ কমন ইন হোয়াইট স্কিন। আমাদের দেশে খুব বেশি স্কিন ক্যান্সার বা মেলানোমা এগুলো হয় না, এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু খুবই কমন। লুক, ড্রিঙ্ক ওয়েল ওয়াটার, মানে হচ্ছে টিউবওয়েলের পানি থেকে ক্যান্সার হতে পারে। বিশেষ করে আমাদের দেশে কিছুদিন আগেও পর্যন্ত আর্সেনিক এটার খুব প্রকোপ ছিল, and arsenic with associated with liver cancer, lung cancer, some skin cancer. এখন হোপফুলি আমাদের দেশে এখন এটার ইনসিডেন্স অনেক কমে গেছে। ইভেন সাম ড্রাগ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। মেথোট্রেক্সেটের সাথে, এটা একটা জানেন আপনারা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, অ্যান্টি প্রলিফারেটিভ ড্রাগ, এটার সাথে কিছু স্কিন ক্যান্সারের রিলেশন পাওয়া যায়। অ্যাসবেস্টস, যারা শিপ ব্রেকিং ফ্যাক্টরিতে কাজ করেন তারা অ্যাসবেস্টসের এক্সপোজার তাদের বেশি হয়। দিস অ্যাসবেস্টস is associated with some lung cancer and mesothelioma. এখানে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দেয়া আছে। আর্সেনিক আমি বললাম কিছুক্ষণ আগে, লাং ক্যান্সার এবং স্কিন ক্যান্সার করতে পারে।
অ্যাসবেস্টস যারা শিপ ব্রেকিং ফ্যাক্টরিতে কাজ করে তাদের লাং ক্যান্সার, বিশেষ করে মেজোথেলিওমা হতে পারে। So age is a very important risk factor for developing cancer. আপনারা জানেন ক্যান্সার ইজ এ ডিজিজ অফ ওল্ড এজ, যত বেশি বয়স তত বেশি ক্যান্সারের সম্ভাবনা বেশি। সাধারণত 50 to 60 এটা হলো কমন এজ অফ ক্যান্সার। তবে বাচ্চাদেরও কিছু ক্যান্সার হতে পারে, যেটাকে আমরা বলি চাইল্ডহুড ক্যান্সার, এবং খুবই ছোট বাচ্চাদের লেস দেন 5 ইয়ার্স ওল্ড এরকম বাচ্চাদের কিছু ক্যান্সার হতে পারে। এই ক্যান্সারগুলোকে আমরা জেনেরিক টার্ম ব্যবহার করি এই ক্যান্সারগুলোকে বলার জন্য। The common neoplasms of infancy and childhood includes the so-called small round blue cell tumor. এই ক্যান্সারগুলোকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখলে এগুলো খুব ছোট ছোট সেল পাওয়া যায় ব্লু কালারের, আমরা এদেরকে বলি স্মল রাউন্ড ব্লু সেল টিউমার। এবং স্মল রাউন্ড ব্লু সেল টিউমার কি কি আছে দেখেন। নাম্বার 1 নিউরোব্লাস্টোমা, এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হতে পারে। উইলমস টিউমার, এটার একটা নাম হচ্ছে রেটিনোব্লাস্টোমা, কিডনিতে হয়। সরি, নেফ্রোব্লাস্টোমা কিডনিতে হয়। রেটিনোব্লাস্টোমা নামের মধ্যেই আছে, এটা রেটিনাতে হয়। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এটা আপনারা সবাই জানেন রক্তের ক্যান্সার, যেটা বাচ্চাদের হয়। and rhabdomyosarcoma, this is a cancer of smooth muscle, বাচ্চাদের হতে পারে হেড নেক রিজিয়ন অথবা পেলভিক রিজিয়নে, এটা একটা কমন ক্যান্সার। সো ক্যান্সার যদিও ওল্ড এজের ডিজিজ, কিন্তু কিছু ক্যান্সার আছে যেগুলো বাচ্চাদের হয়, সেই ক্যান্সারগুলোর নাম আমরা বললাম। এদেরকে জেনারিক টার্মে আমরা ইউজ করি স্মল রাউন্ড ব্লু সেল টিউমার। এটা কিন্তু অনেক এক্সামিনাররাই কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকেন যে বাচ্চাদের কি কি ক্যান্সার হয়। এখানে কিছু ওয়ার্ল্ড ওয়াইড ভেরিয়েশন অফ ক্যান্সার ইনসিডেন্স ইন মেল। মেলদের যে ক্যান্সারগুলো হয় আপনারা খেয়াল করে দেখবেন এক একটা দেশে এক একটা ক্যান্সার কমন। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কমন ক্যান্সার হচ্ছে প্রোস্টেট। আপনারা খেয়াল করে দেখেন অস্ট্রেলিয়া, নর্দার্ন আমেরিকা এন্ড ওয়েস্টার্ন পার্ট অফ ইউরোপ, এখানে কমন ক্যান্সার হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। আপনি যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশের কমন ক্যান্সার আমরা কিছুক্ষণ আগে বললাম। মোস্ট কমন ক্যান্সার অ্যাকর্ডিং টু গ্লোবোকন ডাটা ইজ ইসোফেজিয়াল ক্যান্সার। আপনারা খেয়াল করে দেখেন কিছু জায়গা আফ্রিকার কিছু দেশে লিভার ক্যান্সার ইজ কমন। সো এখানে পুরো পৃথিবীতেই ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স দেখানো হয়েছে কোন দেশে কেমন। আপনারা খেয়াল করে দেখেন ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স সবচেয়ে বেশি হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তারা ফ্যাটি ফুড বেশি খায়, তাদের দেশে ওবেস মানুষ বেশি, ওবেস মহিলা বেশি। ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া, এজন্য ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে কমন হলো ডেভেলপড ওয়ার্ল্ডে। দেখেন আমাদের দেশে সেই তুলনায় ব্রেস্ট ক্যান্সার খুবই কম। So there is some chronic inflammatory condition they are associated with cancer. This is very important. আপনাদের জানতে হবে যে কোন কোন chronic inflammation থেকে ক্যান্সার হতে পারে। কয়েকটা আপনাদেরকে জানতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে inflammatory bowel disease, particularly ulcerative colitis. আপনারা সবাই নাম শুনেছেন। Ulcerative colitis is associated with colorectal carcinoma. We should remember this. আরেকটা আপনাদের মনে রাখতে হবে reflux esophagitis, যাদের ক্রনিক গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে বা রিফ্লাক্স ইসোফেজাইটিস থাকে, তাদের ক্ষেত্রে একটা কন্ডিশন ডেভেলপ করে লোয়ার এন্ড অফ ইসোফেগাসের যে মিউকোসা থাকে সেটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। দিস স্কোয়ামাস মেটাপ্লাসিয়া ইজ কনভার্টেড ইনটু কলামনার সেলস। এটাকে আমরা বলি স্কোয়ামাস টু কলামনার মেটাপ্লাসিয়া, এন্ড দিস মেটাপ্লাস্টিক লোয়ার এন্ড অফ ইসোফেগাস, এটাকে আমরা বলি ব্যারেট ইসোফেগাস। So Barrett esophagus, this is a pre-malignant condition, and Barrett esophagus is associated with esophageal adenocarcinoma. So gastritis আমরা কিছুক্ষণ আগে বললাম অনকোজেনিক ব্যাকটেরিয়া। আপনারা জানেন হেলিকোব্যাক্টার পাইলোরি এটি কিন্তু গ্যাস্ট্রাইটিস করে, এবং হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রাইটিস থেকে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা এবং গ্যাস্ট্রিক লিম্ফোমা ডেভেলপ করতে পারে। So Helicobacter pylori gastritis, again this is a chronic inflammation, but this is associated with cancer. Hepatitis, আপনারা জানেন hepatitis is caused by some hepatitis virus like hepatitis B, C, particularly hepatitis C virus দিয়ে hepatitis হয়, এবং this hepatitis
দিস ইজ এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন আমরা বলতে পারি, কারণ হেপাটাইটিস সি ভাইরাস এটার থেকে কিন্তু প্রায় 20 to 30% কেস মে বি কনভার্টেড ইনটু হেপাটোসেলুলার কার্সিনোমা। সো এগুলো ইনফ্ল্যামেটরি কন্ডিশন, কিন্তু এগুলোর সাথে ক্যান্সারের অ্যাসোসিয়েশন আছে, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে প্রিকারসর লেশন, আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে, ইনফ্লামেশনের সাথে অ্যাসোসিয়েটেড লেশন, আর এগুলো হলো প্রিকারসর লেশন, মানে এগুলো ক্যান্সারের ঠিক আগের স্টেপ। যেমন ব্যারেট ইসোফেগাস, মেটাপ্লাস্টিক লোয়ার এন্ড অফ ইসোফেগাস, যেখানে স্কোয়ামাস থেকে কলামনার মেটাপ্লাসিয়া হয়ে গেছিল, এটাকে আমরা বললাম ব্যারেট ইসোফেগাস। এবং ব্যারেট ইসোফেগাস থেকে ইসোফেজিয়াল অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, লোয়ার এন্ড অফ ইসোফেগাস। সো যারা ক্রনিক স্মোকার তাদের ক্ষেত্রে রেসপিরেটরি ট্র্যাক্টে একটা মেটাপ্লাসিয়া হয়, এটাকে আমরা বলি, কিছুক্ষণ আগে বললাম আমরা ব্যারেট ইসোফেগাসের ক্ষেত্রে স্কোয়ামাস টু কলামনার মেটাপ্লাসিয়া, আর এখানে হবে ক্রনিক স্মোকারদের ক্ষেত্রে কলামনার টু স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। আপনারা জানেন রেসপিরেটরি ট্র্যাক্ট ইজ লাইনড বাই pseudostratified ciliated columnar epithelium। ক্রনিক যখন ইরিটেশন হবে ডিউ টু স্মোক, তখন এই এপিথেলিয়ামটা মেটাপ্লাসিয়া হয়ে যাবে, আলটিমেটলি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে যাবে। and this squamous metaplasia, this is a pre-malignant condition for bronchial mucosa, এখান থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস আমরা জানি এটা একটা অটোইমিউন কন্ডিশন, বা অনেক ক্ষেত্রে এইচ পাইলোরি দিয়ে ইনফেকশনের লেট স্টেজে অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস হতে পারে। এগেইন দিস ইজ এ প্রি-ম্যালিগন্যান্ট কন্ডিশন, এখান থেকে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, আমি বলেছি কিছুক্ষণ আগে যে ইস্ট্রোজেন যাদের এক্সপোজার বেশি হয় তাদের ব্রেস্ট এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বেশি হয়, এবং ইস্ট্রোজেন কজিং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এভাবেই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে ক্যান্সার হয় ইস্ট্রোজেনের ইনফ্লুয়েন্সে। লিউকোপ্লাকিয়া আপনারা জানেন ওরোফ্যারিঞ্জিয়াল রিজিয়নে হোয়াইটিশ প্ল্যাক হয়, যেটাকে আমরা ঘষলেও সেটা ওঠে না, এটাকে বলি আমরা লিউকোপ্লাকিয়া। and this leukopplakia, this is a pre-malignant condition. একটা small portion of leukopplakia may converted into oral squamous cell carcinoma. ভিলাস অ্যাডেনোমা, অনেকে যেটাকে বলি আমরা টিউবুলোভিলাস অ্যাডেনোমা, কোলনে হয়, জিআই ট্র্যাক্টে হয় আমাদের। and this tubulovilous adenoma, this is a pre-malignant condition, এটা থেকে আলটিমেটলি ক্যান্সার ডেভেলপ করে। tubulovilous adenoma অথবা ভিলাস অ্যাডেনোমা অথবা টিউবুলার অ্যাডেনোমা, all are pre-malignant condition. সো ইমিউনোডেফিসিয়েন্সি যাদের থাকে তাদেরও ক্যান্সার হতে পারে, কিছু ক্যান্সার ডেভেলপ করতে পারে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো মলিকুলার বেসিস, আমি খুবই সংক্ষেপে এটা বলবো, আপনাদের কাছে এটা খুব বোরিং লাগতে পারে, আমি শুধু গ্লস হেডলাইন গুলো বলবো। সো ক্যান্সার হওয়ার জন্য যেটা আমাদের হতেই হবে সেটা হচ্ছে মিউটেশন। এন্ড মিউটেশন আপনারা জানেন এনি পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য ডিএনএ, এটাকে বলি আমরা মিউটেশন। আমাদের ডিএনএ তে সবসময় বিভিন্ন চেঞ্জ হচ্ছে, কিন্তু সবগুলো পার্মানেন্ট না, যেগুলো নন পার্মানেন্ট চেঞ্জ এগুলোকে কিন্তু আমরা মিউটেশন বলি না, আমরা এগুলোকে বলি পলিমরফিজম। সো জেনেটিক একটা ড্যামেজ হতে হবে যেটাকে আমরা বললাম মিউটেশন, এবং দিস মিউটেশন ইট কুড বি নন লিথাল। যদি মিউটেশন হওয়ার পরে সেলটা মারা যায় তাহলে কিন্তু এটা থেকে আর ক্যান্সার ডেভেলপ হবে না, কারণ সেলটা তো মারাই গেল। যদি এটা নন লিথাল হয় আলটিমেটলি এটা থেকে যে প্রোজেনিক সেলগুলো ডেভেলপ করবে আনকন্ট্রোল প্রলিফারেশন হবে, যেটাকে আমরা বলতেছি মনোক্লোনাল বা ক্লোনাল প্রলিফারেশন, তখনই ক্যান্সার ডেভেলপ করবে। সো এই যে মিউটেশনটা এটা কিন্তু ইনহেরিটেড হতে পারে, স্পার্ম বা ওভাম এই লেভেলেও মিউটেশন হতে পারে, এটাকে বলি আমরা জার্ম লাইন মিউটেশন, অথবা এটা জার্ম লাইনের পরে এটা হতে পারে, এটাকে বলতেছি আমরা স্পন্টানিয়াস বা র্যান্ডম মিউটেশন। সো একটু আগে আমি বললাম যে টিউমার হতে হলে ক্লোনাল প্রলিফারেশন হতে হবে, একই সেল মিউটেটেড সেল সেটার আনকন্ট্রোল প্রলিফারেশন হবে, এটাকে আমরা বলছি ক্লোনাল এক্সপ্যানশন বা মনোক্লোনাল প্রলিফারেশন। সো देयर আর 4 ক্লাসেস অফ জিন। সো নাম্বার 1 হচ্ছে আমাদের বডির মধ্যে 4 ধরনের জিন আছে, এই জিনগুলোই হলো মিউটেশনের প্রধান টার্গেট। সো নাম্বার 1 হলো গ্রোথ প্রমোটিং প্রোটো অনকোজেন। গ্রোথ আমাদের আপনারা জানেন আমাদের সেলের মধ্যে অনেক ধরনের সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়ে আছে, অনেক ধরনের ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো সেলের গ্রোথ এবং প্রলিফারেশনের সাথে, নরমাল সেলের গ্রোথ এবং প্রলিফারেশনের সাথে রিলেটেড, এগুলোকে আমরা বলি প্রোটো অনকোজেন। যখন প্রোটো অনকোজিনের মিউটেশন হয়ে যাবে, সো এই প্রোটো অনকোজিনের কাউন্টার পার্টটাকে তখন আমরা বলবো অনকোজিন। তাহলে প্রোটো অনকোজিন হচ্ছে নরমাল সেলুলার জিন, আর যেটা গ্রোথ এবং প্রলিফারেশনের সাথে রিলেটেড,
যখন প্রোটো-অনকোজিনের মিউটেশন হয়ে যাবে এটাকে আমরা বলছি অনকোজিন। সো প্রোটো-অনকোজিন হচ্ছে একটা কমন টার্গেট ফর মিউটেশন। সেকেন্ড হলো দেয়ার ইজ সাম টিউমার সাপ্রেসর জিন। আমি আপনাদেরকে বলবো ওয়ান অফ দ্য কমন টিউমার সাপ্রেসর জিন ইজ P53। আপনারা এইটুকু শুধু মাথায় রাখেন, P53 ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন টার্গেট অফ মিউটেশন। কিছু জিন আছে যারা অ্যাপোপ্টোসিস করে। আপনারা জানেন হোয়াট ইজ অ্যাপোপ্টোসিস? দিস ইজ প্রোগ্রাম সেল ডেথ, ওয়ান মোড অফ সেলুলার ডেথ। এই অ্যাপোপ্টোসিসকে প্রোগ্রাম করে যে সমস্ত জিন, সেই জিনগুলোর মিউটেশন হতে পারে। এটা একটা কমন মিউটেশন যেটার কারণে ক্যান্সার হয়। And the fourth one is there is some gene they are responsible for DNA repair. এই ডিএনএ রিপেয়ার জিনের মিউটেশন হতে পারে, এটাও একটা কমন সাইট ফর জিন মিউটেশন। সো এই চার ধরনের জিনের মিউটেশনের কারণেই সাধারণত আমরা ক্যান্সারগুলোকে পাই। সো এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে ক্যান্সারের। এটা একটা নরমাল সেল ছিল। এই নরমাল সেলে প্রথম যে মিউটেশনটা হলো কার্সিনোজেনিক এজেন্টের কারণে, আমরা একটু পরে বলবো কার্সিনোজেনিক এজেন্ট, অনেক ধরনের কার্সিনোজেনিক এজেন্ট আছে। প্রথম যে মিউটেশনটা হলো এটাকে আমরা বলি ইনিশিয়েটিং মিউটেশন। সো একটা মিউটেশন হলেই ক্যান্সার হবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। একটা মিউটেশন হলেই ক্যান্সার হয় না, ক্যান্সার কজড বাই মাল্টিপল সিকোয়েন্সিয়াল মিউটেশন। অনেকগুলো মিউটেশন যখন একটা সিকোয়েন্স অনুযায়ী হবে এবং অ্যাকুমুলেটেড হবে অ্যাডিশনাল মিউটেশন, আলটিমেটলি এ ক্যান্সার সেল ফর্ম করবে। দেখেন অ্যাডিশনাল ড্রাইভার মিউটেশন, পরে যে মিউটেশন গুলো হচ্ছে এগুলোকে বলছি আমরা ড্রাইভার মিউটেশন। এরপরে আরো অ্যাডিশনাল মিউটেশন হয়ে বিভিন্ন ধরনের ক্যান্সার সাবক্লোন তৈরি হয় এবং আলটিমেটলি একটা ক্যান্সার তৈরি হয়। তার মানে একটা মিউটেশন হয়ে ক্যান্সার হবে না, এর জন্য অনেকগুলো মিউটেশন লাগবে এবং এই মিউটেশন গুলো হতে হবে একটা সিকোয়েন্স অনুযায়ী। এটা আপনাদের অনেক এক্সামিনার জিজ্ঞাসা করে যে সেলুলার এন্ড মলিকুলার হলমার্কস অফ ক্যান্সার। একটা সেল তার 8টা ফান্ডামেন্টাল চেঞ্জ হয় যখন সে ক্যান্সার সেল হয়ে যায়। So number one is self-sufficiency in both signal. So tumors have capacity to proliferate without external stimuli. সে বাইরে থেকে কোনো স্টিমুলাই কে সে নেয় না, সে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায়। এবং বাইরে থেকে যে গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল গুলো আছে সেগুলোকেও সে নেয় না, সেগুলোর প্রতি সে ইনসেনসিটিভ হয়ে যায়। এবং ক্যান্সার সেলগুলো তার মেটাবলিজমকে চেঞ্জ করে। ক্যান্সার সেল তারা যেটা করে এটাকে বলি আমরা অ্যারোবিক গ্লাইকোলাইসিস। তারা ল্যাকটেট তৈরি করে, তারা অক্সিডেটিভ ফসফোরাইলেশনে যায় না। তারা এই অ্যারোবিক গ্লাইকোলাইসিস করার কারণ হচ্ছে এই অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে তারা অনেকগুলো ম্যাক্রো মলিকুল তৈরি করতে পারে, যেটা র্যাপিড সেলুলার টার্নওভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তারা এটিপি কম তৈরি করে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাক্রো মলিকুল তৈরি করে যেটা তার র্যাপিড সেল টার্নওভারের জন্য লাগে। এই জিনিসটাকে আমরা বলি ওয়ারবার্গ ইফেক্ট। So cancer cell can evade apoptosis. আমরা একটু আগে বললাম ক্যান্সার সেল সে অ্যাপোপ্টোটিক মেশিনারিতে মিউটেশনের কারণে হতে পারে। আলটিমেটলি ক্যান্সার সেলের আর অ্যাপোপ্টোসিস বা সেলুলার ডেথ হয় না। দিস ইজ ইন্টারেস্টিং, লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল। আপনারা জানেন আমাদের যে নরমাল সেলগুলো আছে এগুলো মোটামুটি 60 to 70 টাইমস তারা ডিভাইডেশন হতে পারে। এরপরে সেলগুলো একটা কুইসেন্ট স্টেজে চলে আসে, এটাকে বলি আমরা সেলুলার সেনেসেন্স। মানে একটা সেল ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আর সে ডিভাইডিং হতে পারে না, সে ডিভাইড করতে পারে না। কিন্তু ক্যান্সার সেল তার একটা ইমমর্টালিটি ডেভেলপ করে, সে তার লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল থাকে, সে মানে অনেকবার সে ডিভাইড করতে পারে। সাস্টেইন অ্যাঞ্জিওজেনেসিস, ক্যান্সার সেল নিজেই নিজের ব্লাড ভেসেল তৈরি করতে পারে। এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যান্সার সেলের সম্ভবত সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এটা। ক্যান্সার সেল ক্যান ইনভেড এন্ড মেটাস্টাসিস, এটা আমরা ডিটেইলস একটু পরে বলবো। একটা ক্যান্সার সেল সেটা টিস্যুর ভিতরে ইনভেড করতে পারে এবং সেটা অন্য জায়গায় চলে যেতে পারে যেটা প্রাইমারি ক্যান্সারের সাথে ডিসকন্টিনিউয়াস। এই জিনিসটাকে আমরা বলি মেটাস্টাসিস। And the last one, this is again interesting. Cancer cell can invade host immune response. আপনারা জানেন আমাদের শরীরের ভিতরে টিউমার ইমিউনিটি বলে একটা কথা আছে। টিউমারের এগেইনস্টে আমাদের বডির একটা ইমিউনিটি আছে, মূলত সাইটোটক্সিক টি সেল এবং ন্যাচারাল কিলার সেল এই ইমিউনিটিটা দেয় এবং ক্যান্সার সেল কিন্তু এদেরকে ইভেড করতে পারে। এটাকে আমরা বলি অ্যান্টি টিউমার ইফেক্টর মেকানিজম। টিউমার সার্ভেইলেন্সকে সে ইভেড করতে পারে। এটাও একটা ইম্পর্টেন্ট সেলুলার হলমার্ক অফ ক্যান্সার সেলস। তো ক্যান্সার সেল কিভাবে মেটাস্টাসিস করে এটা আপনারা একটু পড়ে নেবেন ডিটেইলস। আমি শুধু গ্রস পয়েন্টগুলো বলছি। প্রথম স্টেপ হলো ইনভেশন করার। ক্যান্সার সেলগুলোর মাঝখানে যে ইন্ট্রাসেলুলার
অ্যাডেশন থাকে বাই ই ক্যারিনিন মলিকিউল, প্রথমে হচ্ছে সেলগুলোর ইন্ট্রাসেলুলার এই জাংশনটা ডিটাচড হয়ে যায়, তা লুজ হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যান্সার সেলগুলো বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনে ল্যামিনিন রিসেপ্টর থাকে, ক্যান্সার সেলগুলো ওই ল্যামিনিন রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে এরপরের স্টেজে ক্যান্সার সেল তারা কিছু ফ্যাক্টর রিলিজ করে যেগুলোকে আমরা বলি ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ। অনেক ধরনের ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ আছে, যেমন কোলাজিনেস। এই ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ গুলো আলটিমেটলি বেসমেন্ট মেমব্রেনকে তারা ডিগ্রেড করে ফেলে এবং এরপরে ডিগ্রেডেড বেসমেন্ট মেমব্রেন দিয়ে ক্যান্সার সেল মাইগ্রেট করতে পারে এবং আলটিমেটলি এই যে টিস্যুর ভিতরে ক্যান্সার সেল বেসমেন্ট মেমব্রেনকে পিয়ার্স করে ঢুকে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি ইনভ্যাশন, টিস্যু ইনভ্যাশন। সো ইনভ্যাশনের পরে হয় মেটাস্ট্যাসিস। এখানে মেটাস্ট্যাসিসের পুরো প্রসেসটা দুইটা আলাদা ইমেজের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। সো দিস ইজ দ্য প্রাইমারি টিউমার, মানে প্রথম ক্যান্সার সেল। সো ক্যান্সার সেল আমি বললাম একটু আগে অনেকগুলো মিউটেশন হয়, মিউটেশন হয়ে আলটিমেটলি একটা সময় মেটাস্ট্যাটিক সাবক্লোন তৈরি হয়, মানে এই ক্লোনটা মেটাস্ট্যাসিস করতে পারবে, এটাকে আমরা বলছি মেটাস্ট্যাটিক সাবক্লোন। এবং বেসমেন্ট মেমব্রেনকে কিভাবে ইনভেড করলো সেটা আমি একটু আগে বললাম। বেসমেন্ট মেমব্রেন ইনভেড করার পরে এরা চলে আসবে আলটিমেটলি ব্লাড ভেসেলের মধ্যে। এই ব্লাড ভেসেলের মধ্যে ঢোকার ঘটনাটাকে আমরা বলতেছি ইন্ট্রাভ্যাসেশন। তো যখন ব্লাড ভেসেলের মধ্যে চলে আসলো, এরপরে তার ইন্টারঅ্যাকশন হবে হোস্ট ইমিউন রেসপন্সের সাথে, যেটাকে আমরা একটু আগে বললাম টিউমার ইমিউনিটি। এবং টিউমার ইমিউনিটি দেয় মূলত সাইটোটক্সিক টি সেল এন্ড ন্যাচারাল কিলার সেল। এগুলোর সাথে ইন্টারঅ্যাকশনে কিছু ক্যান্সার সেল তারা কিন্তু এদের সাথে ইন্টারঅ্যাকশন করে, আর কিছু কিছু তারা আলটিমেটলি ইভেট করতে পারে এই হোস্ট ইমিউন রেসপন্সকে। এবং তারা দেখেন পরের ছবি ইমেজে চলে আসেন, হোস্ট লিম্ফোসাইট মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট এটার সাথে ইন্টারঅ্যাকশন করে এই যে ইমিউনিটি আলটিমেটলি তারা কিছু সেল বের হয়ে আসে, এটাকে আমরা বলছি টিউমার সেল এম্বোলাই। আলটিমেটলি টিউমার সেলগুলো ব্লাড ভেসেলের মাধ্যমে ট্রাভেল করতে করতে একটা জায়গায় গিয়ে আবার তারা ফিক্স হয়ে যায়। এই যে স্পেসিফিক সাইট অফ প্রেডিলেকশন টু মেটাস্ট্যাসিস, এই জিনিসটাকে আমরা বলি হোমিং অফ টিউমার সেল। এক একটা ক্যান্সার এক এক জায়গায় মেটাস্ট্যাসিস করে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। যেমন প্রোস্টেটিক ক্যান্সার, এটার কমন হোমিং সাইট হচ্ছে বোন। এরকম এক একটা ক্যান্সারের এক এক জায়গার প্রতি প্রেডিলেকশন থাকে। কেন এই প্রেডিলেকশন হয় এটা অনেক আলোচনার বিষয়, আমার সেই সময় নাই বলার। সো আলটিমেটলি যখন ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামের সাথে এটা অ্যাটাচড হলো, এরপর এগেইন সেটা আবার ওই আগের সেই প্রসেসটা আমি বলেছিলাম ইনফ্লেশনের সময়, ওই একই প্রসেসের মাধ্যমে আবার সে বেসমেন্ট মেমব্রেন পিয়ার্স করে একটা নতুন জায়গায় সে ডিপোজিটটা চলে আসে। এর ভিতরে আবার এনজিও জেনেসিস হয়, আলটিমেটলি এখানে গ্রোথ হয়, এন্ড দিস ইজ এ মেটাস্ট্যাটিক টিউমার। এভাবে প্রাইমারি টিউমার থেকে আলটিমেটলি একটা মেটাস্ট্যাটিক টিউমার ফর্মেশন হয়। So I think you know better than me what is metastasis. This is spread of malignant tumor. Then this is tumor site that are physically discontinuous with primary tumor. এটা আপনাদের মনে রাখতে হবে, প্রাইমারি টিউমার এবং মেটাস্ট্যাটিক টিউমার দুটোর মাঝখানে কিন্তু কোনো কানেকশন থাকা যাবে না। যদি কানেকশন থাকে তখন এটাকে আমরা বলি ইনভ্যাশন। দিস ইজ নট মেটাস্ট্যাসিস, and metastasis is most confirmatory feature of a malignant tumor. So most malignant tumor can metastasize. কিছু ম্যালিগন্যান্ট টিউমার আছে তারা ম্যালিগন্যান্ট হওয়া সত্ত্বেও তারা মেটাস্ট্যাসিস করে না। গতদিন আমরা বলেছিলাম এই টিউমারগুলোকে আমরা বলি লোকালি ম্যালিগন্যান্ট টিউমার। সো অনেক ক্ষেত্রে আমাদের একটা টিউমার কিন্তু মেটাস্ট্যাটিক সাইট থেকে আমরা ডায়াগনোসিস করি, হয়তো একটা ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, সেটা কিন্তু প্রথম ডায়াগনোসিস হয় সার্ভাইকাল লিম্ফ নোডে মেটাস্ট্যাসিস হওয়ার পরে। পেশেন্ট প্রেজেন্টস উইথ এ পালপেবল হার্ড ফিক্সড সার্ভাইকাল লিম্ফ নোড এবং আলটিমেটলি সে ডায়াগনোসিস হয় প্রাইমারি ক্যান্সার অফ ওরোফ্যারিংস মেটাস্টাসাইজড টু সার্ভাইকাল লিম্ফ নোড। সো তিন ধরনের মেটাস্ট্যাসিস আছে। নাম্বার 1 হলো সিডিং অফ বডি ক্যাভিটিস, এটা আমরা ওভারিতে পাই। সিডিং কথাটা এটা আসলে অনেকটা আমরা যেরকম আপনারা দেখেছেন হয়তো আমরা ধান খেতে হয়তো কিছু বীজ ফেলে আসি একটা জায়গায়, এটা আশেপাশে ছড়ায় যায়, ব্যাপারটা ওইখান থেকে সিডিং কথাটা আসছে। ক্যান্সার সেল এইভাবেও সারফেস দিয়ে প্রলিফারেট বা মেটাস্ট্যাসিস করতে পারে, বিশেষ করে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে।
এটাকে বলি আমরা সিডিং অফ বডি ক্যাভিটিস এন্ড সারফেসেস। সেকেন্ড মোস্ট কমন হচ্ছে লিম্ফ্যাটিক স্প্রেড, এবং লিম্ফ্যাটিক স্প্রেড মূলত হয় কার্সিনোমার ক্ষেত্রে, আর হেমাটোজেনাস স্প্রেড কমনলি হয় সার্কোমার ক্ষেত্রে। এটা কিন্তু এক্সামিনারদের খুবই একটা প্রিয় প্রশ্ন যে লিম্ফ্যাটিক স্প্রেড common in case of carcinoma and hematogenous spread is common in case of sarcoma. So actually carcinoma গুলো lymph node এ metastasis করে, lymph node এ যাওয়ার পরে একসময় তারা যে efferent যে lymphatic ভেসেল গুলো আছে সেগুলোকে ইনভেড করে, এবং ইনভেড করে আলটিমেটলি তারা কিন্তু ব্লাড সার্কুলেশনে চলে আসে। তার মানে কার্সিনোমা গুলো প্রথমে লিম্ফ নোডে যায় এবং আলটিমেটলি কিন্তু শেষ পর্যন্ত এরাও কিন্তু হেমাটোজেনাস স্প্রেডে চলে আসে। প্রথমে হয় লিম্ফ্যাটিক স্প্রেড, তারপরে হয় হেমাটোজেনাস স্প্রেড ইন কেস অফ কার্সিনোমা, বাট সার্কোমা প্রিফারস দি হেমাটোজেনাস রুট। সার্কোমা সাধারণত লিম্ফ্যাটিক স্প্রেড করে না। এটা অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, সিডিং অফ বডি ক্যাভিটি। এখানে একটা টার্ম আপনাদের পরীক্ষায় আসে, সিউডোমিক্সোমা পেরিটোনি। দিস ইজ এ ইফেক্ট অফ সিডিং অফ ম্যালিগন্যান্ট সেল, বিশেষ করে অ্যাপেন্ডিশিয়াল এবং ওভারিয়ান কার্সিনোমা। এখানে কিছু ক্যান্সার হয় যেগুলোকে বলি আমরা মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা। এই মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা অফ অ্যাপেন্ডিক্স অথবা মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা অফ ওভারি, এটা কিন্তু সিডিং হয়ে আলটিমেটলি পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে আসে। পুরো পেরিটোনিয়াল ক্যাভিটি স্টার্টেড উইথ সাম জিলাটিনাস মিউকয়েড ম্যাটেরিয়ালস। এই জিনিসটাকে আমরা বলি সিউডোমিক্সোমা পেরিটোনি। এটা একটা সিটি স্ক্যান দেওয়া হয়েছে অ্যাবডোমেন। দিস ইজ লিভার, আই থিংক ইউ নো দিস ইজ এ লিভার। সিটি স্ক্যান দেখা যাচ্ছে। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে খেয়াল করবেন এখানে অসংখ্য ছোট ছোট নডিউল দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি দিস ইজ মেটাস্ট্যাটিক নডিউল। লিভার এমন একটা জায়গা যেখানে প্রাইমারি ক্যান্সারের চেয়ে সেকেন্ডারি ক্যান্সার বেশি হয়, মানে বিভিন্ন জায়গার ক্যান্সার লিভারে চলে আসে। ইট ইজ এ কমন হোমিং সাইট ফর মেনি টাইপ অফ ক্যান্সার। So multiple nodules in the liver. This is a case of metastatic carcinoma in liver. So কিছু কার্সিনোমা আছে, আমরা কিছুক্ষণ আগে বললাম কার্সিনোমা সাধারণত লিম্ফ্যাটিক মেটাস্ট্যাসিস করে, কিন্তু কিছু কার্সিনোমা আছে তারা হেমাটোজেনাস মেটাস্ট্যাসিস তাদের ক্ষেত্রে বেশি হয়। এবং এই ক্যান্সারগুলোর নাম আপনাদের জানতে হবে, অনেক এক্সামিনার এগুলো জিজ্ঞাসা করে। নাম্বার 1 রেনাল সেল কার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা এন্ড কোরিও কার্সিনোমা। এরা যদিও কার্সিনোমা কিন্তু এরা মেটাস্ট্যাসিস করে সাধারণত হেমাটোজেনাস রুটে। এটি আপনাদের শর্ট নোট আসে সেন্টিনেল লিম্ফ নোড। এটা এখন এই কনসেপ্ট আমরা খুবই ইউজ করি ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সার এটা মেটাস্ট্যাসিস হয় এক্সিলারি লিম্ফ নোডে। এক্সিলারি লিম্ফ নোডে অনেকগুলো গ্রুপ আছে। সো প্রথম যেই লিম্ফ নোডটাতে ব্রেস্ট ক্যান্সার মেটাস্ট্যাসিস হবে, ওই রিজিয়নে অনেক লিম্ফ নোড আছে, কিন্তু প্রথম যেই লিম্ফ নোডে ব্রেস্ট ক্যান্সার মেটাস্ট্যাসিস হবে সেটাকে আমরা বলবো ব্রেস্ট ক্যান্সারের জন্য সেন্টিনেল লিম্ফ নোড। আমরা ওই লিম্ফ নোডটাকে ডিটেকশন করি বিভিন্ন পদ্ধতিতে এবং ওটা পরীক্ষা করে দেখি যে ওইখানে মেটাস্ট্যাসিস হয়েছে কিনা। যদি ওইখানে মেটাস্ট্যাসিস না হয় তো আমরা ধরে নিই যে বাকি লিম্ফ নোড গুলোতেও মেটাস্ট্যাসিস হয়নি। এভাবেই আমরা ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেন্টিনেল লিম্ফ নোড কনসেপশনকে ব্যবহার করি। আরেকটা জায়গায় সেন্টিনেল লিম্ফ নোডের কনসেপশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মেলানোমার ক্ষেত্রে। অনেক সময় ইনগুইনাল লিম্ফ নোড বড় হয়ে যায়, তখন আমরা এই সেন্টিনেল লিম্ফ নোড এটাকে ব্যবহার করি এবং ওইভাবে রোগীকে ম্যানেজ করি। এখানে অনেকগুলো মেটাস্ট্যাসিসের ছবি দেওয়া আছে। দিস ইজ এ সিটি স্ক্যান অফ ব্রেইন। দেখেন এখানে মাল্টিপল আমরা নডিউল দেখতে পাচ্ছি। এটা একটা মেটাস্ট্যাটিক ব্রেইন ক্যান্সার। এটা হলো একটা অটোপসি স্পেসিমেন অফ ব্রেইন। প্রবাবলি দিস ইজ এ কোরোনাল সেকশন। এবং এখানে একটা মেটাস্ট্যাটিক ফোকাস দেখা যাচ্ছে। এগেইন দিস ইজ এ লিভার, এবং লিভারে দেখেন মাল্টিপল আমরা নডিউল পাচ্ছি। দিস ইজ এ মেটাস্ট্যাটিক লিভার ক্যান্সার। এটাও একটা লিভার। ব্রসলি দেখেন হোয়াইটিশ অনেকগুলো নডিউল পাওয়া যাচ্ছে। দিস ইজ এ মেটাস্ট্যাটিক লিভার ক্যান্সার। দিস ইজ এ বোন আপার এন্ড অফ হিউমেরাস। এখানে একটা অস্টিওলাইটিক লেশন হয়েছে। অ্যাকচুয়ালি দিস ইজ এ মেটাস্ট্যাটিক লেশন।
আমরা কিছু আগে বললাম কিছু ক্যান্সার আছে তারা বোনে খুব ফ্রিকোয়েন্টলি মেটাস্ট্যাসিস করে। ওয়ান অফ দেম ইজ প্রোস্টেট ক্যান্সার। এটা একটা পেট স্ক্যান, হোল বডি পেট স্ক্যান করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে কালো কালো জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন দে আর সাসপেক্টেড মেটাস্ট্যাটিক সাইট। একটা ক্যান্সার বিভিন্ন জায়গায় মেটাস্ট্যাসিস করেছে, মোস্ট কমনলি ইন দা মাল্টিপল ভার্টিব্রাল লেভেল। কিছু ক্যান্সার আমাদের বডির মধ্যে কিছু অর্গান আছে যেখানে প্রাইমারি টিউমারের চেয়ে সেকেন্ডারি টিউমার বেশি কমন, মানে এগুলোতে আমরা প্রাইমারি ক্যান্সার যা পাই তার চেয়ে মেটাস্ট্যাটিক ক্যান্সার অনেক বেশি পাই। সবচেয়ে কমন হচ্ছে লিম্ফ নোড। লিম্ফ নোডের প্রাইমারি ক্যান্সারকে আমরা বলি লিম্ফোমা। সো লিম্ফোমার চেয়ে মেটাস্ট্যাটিক ক্যান্সার, ইট কুড বি মেটাস্ট্যাটিক স্কোয়ামাস সেল কার্সিনোমা, ইট কুড বি মেটাস্ট্যাটিক অ্যাডেনোকার্সিনোমা, অনেক বেশি কমন। লাংয়ের ক্ষেত্রেও আমরা প্রাইমারি চেয়ে সেকেন্ডারি ক্যান্সার বেশি পাই এবং ব্রেস্ট ক্যান্সার খুব ফ্রিকোয়েন্টলি মেটাস্ট্যাসিস হয় লাংয়ে। লিভারের ক্ষেত্রেও প্রাইমারি চেয়ে সেকেন্ডারি ক্যান্সার কমন এবং লাং ক্যান্সার মেটাস্ট্যাসিস হয় খুবই ফ্রিকোয়েন্টলি লিভারে। সো কার্সিনোজেনেসিস, এটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। সো কার্সিনোজেনেসিস এর কনসেপ্টটা অনেক আগে ডেভেলপ করেছে এবং যিনি এটা প্রথম আবিষ্কার করেছিলেন তার নাম স্যার পার্সিভাল প্লট। বিভিন্ন ধরনের কেমিক্যাল কার্সিনোজেন আমাদের এনভায়রনমেন্টে আছে। কিছু ন্যাচারাল প্ল্যান্ট আছে যেগুলো কিন্তু কার্সিনোজেন হিসেবে কাজ করতে পারে। এর মধ্যে একটা হলো আফলাটক্সিন B1, যেটা আমরা মাশরুমে পাই। এটা থেকে কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। খেয়াল করে দেখেন বেটেল নাট মানে সুপারি, দিস ইজ এ পটেনশিয়াল কার্সিনোজেন। সুপারিও কিন্তু এখন আমরা এটাকে কার্সিনোজেন হিসেবে মনে করতেছি। দিস ইজ এ ওয়ান টাইপ অফ কেমিক্যাল কার্সিনোজেন। সো কেমিক্যাল কার্সিনোজেন গুলোকে আমরা দুভাগে ভাগ করি, একটা ডিরেক্ট অ্যাক্টিং আর একটা ইনডিরেক্ট অ্যাক্টিং। নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যেটা ডিরেক্ট অ্যাক্টিং মানে হচ্ছে এই কার্সিনোজেনটা সরাসরি কার্সিনোজেন হিসেবে কাজ করে, এর কোনো মেটাবলিক কনভার্সন প্রয়োজন হয় না। যখন একটা কার্সিনোজেন তার প্রথমে মেটাবলিক কনভার্সন প্রয়োজন হয় কার্সিনোজেন হিসেবে কাজ করার জন্য, তখন এটাকে বলি আমরা ইনডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন। সো এই কেমিক্যাল কার্সিনোজেনেসিস, দিস ইজ এ স্টেপ ওয়াইজ প্রসেস। আপনারা নিশ্চয়ই এই দৌড়টা জানেন, এটাকে রিলে রানিং বলে, মানে রিলে দৌড়। একজন একটা লাঠি নিয়ে দৌড়ায়, সে পরের জনকে দেয়, পরের জনকে রিসিভ করে সে পরের জনকে দেয়। সো কেমিক্যাল কার্সিনোজেনেসিসটা অনেকটা সেই রকম, একটার পর আরেকটা স্টেপ সিকোয়েন্সিয়ালি যদি না হয় তাহলে কিন্তু কার্সিনোজেনেসিস প্রসেসটা হয় না। সো এর দুটো স্টেপ আছে। প্রথম যে শুরু হলো এটাকে বলি আমরা ইনিশিয়েশন। প্রথম যে পার্মানেন্ট ডিএনএ চেঞ্জ বা মিউটেশন হলো সেটাকে বলি আমরা ইনিশিয়েশন। এরপরে এই ইনিশিয়েটেড সেলের উপরে এরপরে যে চেঞ্জ গুলো হয় এটাকে বলি আমরা প্রমোশন। সো কেমিক্যাল কার্সিনোজেনেসিস এর জন্য এই দুটোই লাগবে, ইনিশিয়েশনও লাগবে, প্রমোশনও লাগবে। আপনারা যদি একটু খেয়াল করে এই ছবিটা দেখেন, এখানে যে ক্রস চিহ্ন আছে এটা হলো একটা ইনিশিয়েটর, আর এখানে যে গ্রিনিশ অ্যারো আছে এটা হলো একটা প্রমোটার। সো গ্রুপ 1 এই ক্ষেত্রে ইনিশিয়েটর আছে কিন্তু কোনো প্রমোটার নাই, দেয়ার ইজ নো প্রমোটার। এই জন্য কোনো ক্যান্সার এখানে ডেভেলপ করেনি, কোনো টিউমার ডেভেলপ করেনি। গ্রুপ 2 তে এখানে ইনিশিয়েটরও আছে এবং প্রমোটারও রয়েছে এবং এগুলোর মাঝখানে কোনো টাইম ইন্টারভাল নাই, একটার পর একটা ঘটনা ঘটেছে, এই জন্য এখানে টিউমার ডেভেলপ করেছে। গ্রুপ 3 তে এখানেও ইনিশিয়েটর আছে, প্রমোটার আছে, এখানে টিউমার ডেভেলপ করেছে। গ্রুপ 4 এ খেয়াল করে দেখেন এখানে প্রমোটার আছে, ইনিশিয়েটরও আছে, কিন্তু সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেছে। প্রথমে প্রমোটার এর এক্সপোজার হয়েছে, তারপর ইনিশিয়েটরের এক্সপোজার হয়েছে, এজন্য এখানে কোনো টিউমার হয়নি। আর গ্রুপ 5 এ শুধু প্রমোটার আছে, কোনো ইনিশিয়েটর নাই, এজন্য এখানেও টিউমার হয়নি। সো দিস ইজ বেসিক। ইনিশিয়েটর এবং প্রমোটার দুটোই লাগবে কেমিক্যাল কার্সিনোজেনেসিস এর মধ্যে জন্য, এটার একটা সুনির্দিষ্ট সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটাও ঠিক থাকতে হবে। সো রেডিয়েশনের কারণে ক্যান্সার হয় আপনারা জানেন। রেডিয়েশনকে আমরা দুভাগে ভাগ করি, আয়োনাইজিং রেডিয়েশন এন্ড নন আয়োনাইজিং রেডিয়েশন। আয়োনাইজিং রেডিয়েশন যেটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হিরোশিমা নাগাসাকিতে হয়েছিল, দিস ইজ এ টাইপ অফ আয়োনাইজিং রেডিয়েশন। এবং এটার কারণে যে ক্যান্সার গুলো হয় সেটা হলো অ্যাকিউট মায়োলয়েড লিউকেমিয়া, ক্রনিক মায়োলয়েড লিউকেমিয়া এন্ড প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। আর নন আয়োনাইজিং রেডিয়েশন এগুলোকে আমরা বলি আল্ট্রাভায়োলেট রে, পার্টিকুলারলি আল্ট্রাভায়োলেট বি।
এর সাথে কিছু স্কিন ক্যান্সারের রিলেশন আছে, পার্টিকুলারলি বেসাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্ড মেলানোমা। This is very important for your exam. মাইক্রোবিয়াল কার্সিনোজেনেসিস, এটা প্রতি বছরই প্রায় আপনাদের রিটেনে আসে, এক্সামিনার আপনাদের ভাইভাতেও এটা জিজ্ঞাসা করে, ভেরি কমন, এটা আপনাদের জানতেই হবে, মাস্ট টু নো। সো আমরা এটাকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুই ভাগে ভাগ করেছি। আপনারা জানেন যে ভাইরাসের মধ্যে কিছু আরএনএ ভাইরাস আছে, কিছু ডিএনএ ভাইরাস আছে। একটা আরএনএ ভাইরাস ক্যান্সার করতে পারে, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস টাইপ 1, দে আর অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া বা লিম্ফোমা, এটা অবশ্য খুব বেশি কমন না। কিছু ডিএনএ ভাইরাস থেকে ক্যান্সার হতে পারে, মোস্ট কমন হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ সার্ভিক্স। এটা আমি গতদিন যখন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট প্যাথোলজি আপনাদের বলেছিলাম তখন এটা আমি বলেছিলাম। So human papilloma virus also associated with anogenital cancer and head neck cancer, particularly oropharyngeal cancer. So অনেকগুলো ক্যান্সার কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে হচ্ছে, এটা কিন্তু আপনাদের জানতেই হবে। Epstein-Barr virus is associated with Burkitt lymphoma. এটা একটা লিম্ফোমা, আমাদের দেশে খুব বেশি কমন না, আফ্রিকান রিজিয়নে এটা হয়, অ্যাবডোমিনাল রিজিয়নে একটা লিম্ফোমা, and this is associated with Epstein-Barr virus. This is a DNA virus. And last one, এটা খুবই কমন, হেপাটাইটিস বি এবং সি, বিশেষ করে হেপাটাইটিস সি ভাইরাস, এটা থেকে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, and this is very common. একটা ব্যাকটেরিয়া কার্সিনোজেনেসিস করে, এটা আমি বলেছি আজকে, হেলিকোব্যাক্টার পাইলোরি, এটা গ্যাস্ট্রাইটিস করে, আলটিমেটলি হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রাইটিস থেকে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা ডেভেলপ করতে পারে এবং এখান থেকে একটা লিম্ফোমা ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক ম্যালটোমা। আমি আমার লেকচারের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর কয়েক 2-3টা স্লাইড বাকি আছে। P53, এটাকে আমরা বলি গার্ডিয়ান অফ দ্য জিনোম, and P53 is a tumor suppressor gene that regulate cell cycle progression, gene repair, cellular senescence and apoptosis. অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ P53 করে এবং অনেক ক্যান্সারে এই P53 জিন মিউটেশন দেখা যায় এবং P53 মিউটেশন হলে একই মানুষের মাল্টিপল ক্যান্সারও হতে পারে। সো এটাকে আমরা বলি গার্ডিয়ান অফ দ্য জিনোম। P53 mutation is very common in many cancers. আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। সো আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম, ক্যান্সার এটা একটা স্টেপে হয় না, ক্যান্সার রিকোয়ার্স মাল্টিপল মিউটেশন ইন এ স্টেপ ওয়াইজ ফ্যাশন। সো কোলন ক্যান্সারের ক্ষেত্রে এই মাল্টি স্টেপ কার্সিনোজেনেসিসটা এটা খুব সুন্দরভাবে এখন এক্সপ্লেইন আমরা করতে পারি। লুক এট দিস, দিস ইজ কোলন এন্ড দিস ইজ নরমাল কোলন, এটা মিউকোসা, তার নিচে সাবমিউকোসা, তার নিচে মাস্কুলারিস প্রোপ্রিয়া আছে। প্রথম একটা মিউটেশন হলো এপিসি জিনে। সো মিউটেশন হলেই কিন্তু ক্যান্সার হয়নি, একটা মিউটেশন হওয়ার পরে আমরা বলতেছি মিউকোসা অ্যাট রিস্ক। এরপরে এগেইন মিউটেশন হলো বিটা ক্যাটেনিন বা এপিসি জিনে মিউটেশন, সেকেন্ড মিউটেশন হওয়ার পরও কিন্তু ক্যান্সার হয়নি। এখানে যেটা হয়েছে সেটা হলো ভিলাস অ্যাডেনোমা। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ভিলাস অ্যাডেনোমা, দিস ইজ এ প্রি ম্যালিগন্যান্ট লেশন বা প্রিকারসর লেশন। সো ভিলাস অ্যাডেনোমা এটা কিন্তু ক্যান্সার না, বাট প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। আরো কিছু মিউটেশন প্রয়োজন, যেমন কে রাস জিনে যখন মিউটেশন হবে তখন ওই ভিলাস অ্যাডেনোমা আরো প্রোগ্রেশন করেছে এবং সবার শেষে যখন P53 জিনে মিউটেশন হয়েছে তখন কিন্তু আলটিমেটলি ইনভ্যাসিভ ক্যান্সার ডেভেলপ করেছে। তার মানে একটা ক্যান্সার একটা মিউটেশন হলেই হবে না, এটা একটার পর একটা মিউটেশন হতে হবে ইন এ সিকোয়েন্সিয়াল ম্যানার। সো ক্যান্সার দিস এ মাল্টি স্টেপ প্রসেস। এটা আপনাদের পরীক্ষায় শর্ট নোট হিসেবে আসে, নাটসনস টু হিট হাইপোথিসিস। দিস ইজ মাই লাস্ট স্লাইড। সো টু হিট হাইপোথিসিস এটার থিম হলো, নাটসনের এই থিমটা উনি ব্যাখ্যা করেছেন রেটিনোব্লাস্টোমা। এটা একটা চাইল্ডহুড ক্যান্সার যেটা রেটিনাতে হয়। দিস ইজ এ আইবল এবং রেটিনাতে এই ক্যান্সারটা ডেভেলপ করেছে। তো নাটসনের থিওরি অনুযায়ী একটা রেটিনোব্লাস্টোমা ডেভেলপ হতে হলে ইট রিকোয়ার্স টু মিউটেশন। যদি একটা মানুষের জার্ম লাইন, আমরা যেটা বললাম মিউটেশন ইন জার্ম লাইন মানে স্পার্ম বা ওভাম লেভেলে যদি মিউটেশন হয়, এটাকে আমরা বলেছি জার্ম লাইন মিউটেশন। কারণ যদি জার্ম লাইনে একটা মিউটেশন হয়ে থাকে, হি রিকোয়ার্স অনলি ওয়ান মিউটেশন, ওয়ান স্পোরাডিক মিউটেশন or somatic mutation.
কিন্তু যদি কারো জার্মলাইনে কোনো মিউটেশন না থাকে, যেমন এখানে হয়েছে, এটাকে আমরা বলছি স্পোরাডিক ফর্ম, হি রিকোয়ার্স 2 মিউটেশন। সো হি রিকোয়ার্স 2 সোমাটিক মিউটেশন অর স্পোরাডিক মিউটেশন। যদি তার জার্মলাইনে মিউটেশন হয়ে থাকে, দেন হি রিকোয়ার্স or she requires only 1 মিউটেশন। এটাই হলো নাটসন টু হিট থিওরি। মানে একটা রেটিনোব্লাস্টোমা ডেভেলপ করতে হলে তার দুটো মিউটেশন লাগে। যদি জার্মলাইনে মিউটেশন তার হয়ে থাকে, হি রিকোয়ার্স অনলি অ্যাডিশনাল 1 সোমাটিক মিউটেশন। যদি জার্মলাইনে মিউটেশন না হয়, হি রিকোয়ার্স 2 মিউটেশন in somatic cells. So this is all about my presentation. আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে যে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আপনাদের যদি পরেও কোনো প্রশ্ন মনে আসে, আপনারা কমেন্ট সেকশনে যে প্রশ্ন করতে পারেন, আমি পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। দিস ইজ all about my presentation. So thank you everyone for your patient hearing. Assalamu alaikum. Good night.